বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজরত অবস্থায় আছেন বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুপ্পু সাহেব। বাংলাদেশের সেনাবাহিনীকে নিয়ে কি চলতেছে? বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে নিয়ে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। তো বন্ধুরা, এই বাংলাদেশের সেনাপ্রধান ও সেনাবাহিনীকে নিয়ে আমরা পর্যালোচনা এবং তদন্ত করে বেশ কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও ফুটেজ পাই, যা আজকের ভিডিওতে সেগুলোই এক এক করে ধারাবাহিক তুলে ধরা হবে। যদিও আজকের ভিডিওটা কিছুটা লং হতে পারে, তবে আজকের ভিডিওতে জানতে পারবেন বাংলাদেশ সেনাপ্রধান ও সেনাবাহিনীকে নিয়ে এমন কিছু অজানা গোপন তথ্য, যা জানলে আপনিও ইতিমধ্যে অবাক হতে বাধ্য। সেই সাথে আরো জানতে পারবেন বর্তমান বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট আসলে কোন দিকে যাচ্ছে। বন্ধুরা চলুন, ভিডিওতে আজকে আর বেশি কথা বাড়াবো না, সরাসরি আজকে আমরা চলে যাব মূল ভিডিওতে। আমরা একটি ছবি দেখতে পেয়েছি বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের। তিনি সেই ছবিটিতে নামাজের ইমামতি করছেন এবং তার পিছনে নামাজরত অবস্থায় আছেন বাংলাদেশের আমাদের মহামান্য প্রেসিডেন্ট জনাব চুপ্পু সাহেব এবং তার সাথে অন্য অন্য বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক এবং সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তা। যেটা দেখে মনে হয়েছে একটি এলিট শ্রেণীর অনেক সুধীজন সেখানে উপস্থিত ছিলেন। আমি নামাজের দৃশ্যটা নিয়ে আলোচনা করতাম না, এজন্যই করছি, আমাকে আপ্লুত করেছে এই নামাজের দৃশ্যটাতে। একজন সেনাবাহিনীর প্রধান আমার দেখা দৃষ্টিতে এই প্রথম হয়তো আমাদের বাংলাদেশের কোনো একজন জেনারেল, কোনো একজন সেনাপ্রধান ইমামতি করছেন এবং সেই ইমামতিতে বাংলাদেশের পদের বলে সর্বোচ্চ পদের যে জায়গাটা সেটা হচ্ছে রাষ্ট্রপতি। সে যে দলের হোক, যে মতের হোক, কিন্তু সম্মানের জায়গায় একজন রাষ্ট্রপতি তার পিছনে নামাজ আদায় করছেন এবং ইমামতি করছেন আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। বাংলাদেশের জন্য এর চেয়ে স্বস্তির, এর চেয়ে আনন্দের, এর চেয়ে সুন্দরতম দৃশ্য এই মাহে রমজানে আমার চোখের সামনে এখনো পড়েনি। আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব সম্পর্কে পূর্বেও বিভিন্ন সময় বলতাম যে তিনি একজন ঠান্ডা মাথার মানুষ, খুব তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন, ধার্মিক, বাংলাদেশের মানুষের মন, মগজ, চিন্তা চেতনা তিনি লালন করেন। এদেশের জনগণের জন্য স্বস্তিদায়ক একজন সেনাপ্রধান তিনি। নিশ্চয়ই আমার মুখের ভাষা যেভাবে হবে, একটি রাজনৈতিক দলের নেতার মুখের ভাষা যেরকম হবে, একজন সেনাপ্রধানের বক্তব্য সেরকম কোনোদিনই হবে না। এটা যারা বোঝে না তারা হচ্ছে আহাম্মকের স্বর্গে বসবাস করছে। একজন সেনাপ্রধান রাষ্ট্রের তার উপরে যে দায়িত্ব আছে সেটা তিনি পালন করবেন। তার একটা বক্তব্য আজকে না হলেও 20 বছর পরেও চুলচেরা বিশ্লেষণ হবে, তার এই বক্তব্যের খুঁটিনাটি আলোচনা হবে। সেনাপ্রধান কখনোই কারো উপরে রাগ, বিরাগভাজন কিংবা শক্তি প্রয়োগের মানসিকতা দেখিয়ে তিনি সেনাপ্রধান হিসেবে সেনাবাহিনীর সুনামকে রক্ষা করতে পারবেন না। তো যাই হোক, সেটা ভিন্ন আলোচনা। সে কারণে সেনাপ্রধানের অনেক কার্যক্রমই হয়তো নীরবে নিবৃতে তিনি করে যাচ্ছেন, তিনি ফোকাস করছেন না। যেমনটা শেখ হাসিনা চাইলে সবই প্রকাশ করে দেয়, আমি এটা করেছি, আমি সেটা করেছি। ধর্মের নামে কিছু করুক কিংবা না করুক সেটাকে প্রচার করে বেড়ায়। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের যেটা সমস্যা আমি বুঝতেছি, সেটা হচ্ছে এত সমালোচনা হয় কিন্তু তারপরেও তিনি তার মুখ খুলে এই সমালোচনার জবাব দিতে গিয়ে প্রমাণ করতে চান না যে আমি এটা করেছি। আমি ইউটিউবে কিংবা ফেসবুকে ডক্টর ফয়জুল 10টা কথা বললে তাতে তার কিচ্ছু আসা যায় না। তিনি তার জায়গা থেকে গভীর জলে কাজ করে যাচ্ছেন এবং করেছেন বলেই আমি মনে করি 24-এর গণ অভ্যুত্থানে বাংলাদেশের নেতৃত্ব যারা দিয়েছে, এই ছাত্র জনতার বিপ্লবকে যাদের সহযোগিতার মাধ্যমে সম্পন্ন হয়েছে, সেটা হচ্ছে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনীর সদস্যরা। এবং সেটাতে জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আগেও ভূমিকা পালন করছেন, এখনো দেশ রক্ষার জন্য তিনি ভূমিকা পালন করছেন। দেখেন, আজকের সেনাপ্রধানের গত 8 মাস পর্যন্ত বিভিন্ন প্রপাগান্ডা হয়েছে। একটা বারের জন্য আপনি দেখেন আমরা কিন্তু তাকে চেতাইতে পারি নাই। বহু মানুষ বহু ধরনের নেগেটিভ কথা তাকে বলেছে, এটা করবে, সেটা করবে, ক্ষমতা নিয়ে নিবে, তিনি জরুরি ঘোষণা করবে, দেশের অবস্থা এই করবে। সারা রাত গুজব লীগের, এবং শুধু গুজব লীগই নয়,
যারা ব্যক্তিগতভাবে সেনাবাহিনীর প্রধানকে দেখতেই পারে না দুই চোখের পাতায়, এ ধরনের কিছু ভালো মানুষও তার বিরুদ্ধে এমনভাবে লেগেছে যে মনে হয় যেন তাকে বাধ্য করা হচ্ছে। কিন্তু কতটা সুস্থ মস্তিষ্কের থাকলে, ঠান্ডা থাকলে সেটাকে তিনি প্রোটেকশন দিতে পারেন, সেটা জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব দিয়েছেন। এর কারণও আছে, তিনি ধার্মিক, তিনি নিজের স্বার্থে ওইরকম বড় কোনো চিন্তা করছেন না, জনগণের স্বার্থে কাজ করছেন বিধায় তিনি কারো কথায় কষ্ট কিংবা আরাম বোধ করছেন না। আজকের তার ইমামতির এই ছবিটা দেখার পরে সত্যিই আমার মন জুড়িয়ে গিয়েছে। আমি জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবকে স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, এবং বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে তার এই যে একটি নামাজের দৃশ্য, এই দৃশ্যটাই যখন বাংলাদেশের প্রত্যেকটি অফিস আদালতে, প্রত্যেকটি জায়গায়, পাড়ায় মহল্লায় চালু হবে, তখনই আমার বাংলাদেশের একটি পরিবর্তনের ছোঁয়া আমরা দেখতে পারবো। নামাজে যে কাতার ভেদ নাই, নামাজ যে শুধুমাত্র একজন হুজুরের জন্য না, আলেমের জন্য না, এটা যে সমগ্র মানুষের জন্য, সেটার প্রমাণ জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব দেখিয়েছেন। একজন সৈনিক, একজন সেনাপ্রধান, তারও যে নামাজ, একজন হুজুরের আলেমেরও সেই নামাজ। আমরা তো ওই সমাজই কায়েম করতে চাই। বিশেষ করে আমি স্বপ্ন দেখি যে দেশের জেনারেল মানুষদেরকে আপনি চেপে ধরে হুজুর বানিয়ে দিতে হবে, আলেম বানিয়ে দিতে হবে, এটার তো কোনো জরুরত নাই। বরং এমন কিছু শিক্ষা ব্যবস্থা চালু হোক, এমন কিছু কর্মপদ্ধতি চালু হোক, যার মধ্য থেকে একজন জেনারেল শিক্ষিত মানুষও বেসিক জিনিস জেনে তিনি ইমামতি নয়, শুধু রাষ্ট্রের সমস্ত সেক্টরে কাজ করার যোগ্যতা অর্জন করতে পারে। জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব আমাদের জন্য একটা দিকপাল, আমাদের জন্য একটা সত্যিকার অর্থে রহমত স্বরূপ। বুঝবেন কোন দিন? বুঝবেন যেদিন এমন কিছু মানুষ আপনাদের সামনে এসে শাসকরা পড়বে যারা আপনাকে প্রতিটা সেকেন্ড জুলুম, অত্যাচার, নির্যাতনের মধ্যে রাখবে, সেদিন এই সেনাপ্রধানের কথা আপনার মনে থাকবে। এত যন্ত্রণা দিচ্ছি আমরা অনলাইনে অফলাইনে, এত গালিগালাজ তিনি খাচ্ছেন স্বাধীনতার এই যুদ্ধে অংশগ্রহণ করার পরেও, যেই লোকটি 5ই আগস্ট প্রকাশ্যে আমাদেরকে সহযোগিতা করেছে, তার সহযোগিতা ছাড়া অসম্ভব বাংলাদেশের স্বাধীনতা হওয়া। এত চ্যাংরা স্বভাবের মানুষ দিয়ে স্বাধীনতা হয় না, এত সহজ না। অনেকগুলো কূটকৌশল, অনেকগুলো জায়গা, অনেকগুলো ভিতরের দৃশ্যকে তিনি বিভিন্নভাবে ট্যাকেল দিয়ে আজকের বাংলাদেশকে স্বাধীন করে দিয়েছেন। সেই ব্যক্তির প্রতি যে পরিমাণ আমরা বিষোদ্গার করেছি, দেশব্যাপী তার মিথ্যাচারের শেষ নাই। এখনো পারে না যে তার আজকে রাতে যেন তিনি ক্ষমতা নিয়ে নেয়। এইরকম কিছু মানুষ তৈরি হয়েছে, যে নেয় না কেন? জেদটা এমন জায়গায় পৌঁছেছে যে আমার কথা সত্য প্রমাণিত করার জন্য সেনাপ্রধানকে ক্ষমতা নিতেই হবে, জরুরি অবস্থা জারি করতেই হবে, না হয় আমি জনগণকে বলে ফেলেছি সেনাপ্রধান খারাপ, এই খারাপ প্রমাণটা তো আমি করতে পারলাম না। এমন পর্যায়ে আমাদের জেদ চলে গিয়েছে প্রিয় বন্ধুরা আমার। অথচ এটা কোনোভাবেই একজন সুস্থ মস্তিষ্কের, ভদ্র মানুষের, কোনো একজন ভালো রাজনীতিবিদের চরিত্র এটা হতে পারে না। আদর্শিক দ্বন্দ্ব থাকতে পারে, ব্যক্তিগত দ্বন্দ্ব থাকতে পারে। আর যারা আমরা সমালোচনা করছি, আমাদের স্টেজগুলোতে, আমাদের সভা সমাবেশগুলোতে প্রত্যেকটি রাজনৈতিক দল নিয়ে এখন মন্তব্য হচ্ছে। প্রত্যেকেই আওয়ামী লীগকে, ছাত্রলীগকে, যুবলীগকে ভাষণ দিতে দেয়, বক্তৃতা দিতে দেয়, কমিটিতে নেয়, হ্যাঁ, দিন রাত সাক্ষাৎকার নেয়। ভোটের রাজনীতিতে সবাই চালাকি করে, শুধু সেনাপ্রধান একজনের আত্মীয় হওয়ায় কি বিসদ্গার না বাংলাদেশে সবাই করলেন। প্রিয় ভাইরা আমার, ভুল বুঝে এ কারণেই বাংলাদেশের এই জাতির পরিবর্তন হয় না কেন জানেন? আমরা রাইট পার্সনগুলোকে অ্যাপ্রিসিয়েট করতে জানি না। এই সেনাপ্রধানকে উচিত ছিল আরো মাথার তাজ হিসাবে রাখা। আমার সুযোগ থাকলে আমি করতাম। আমি ক্ষুদ্র মানুষ, আমি যতটুকু ন্যায়সঙ্গত কথা মনে করেছি আমি বলেছি। আমি বলেছি আওয়ামী লীগের সাথে তাল দিয়েন না। আওয়ামী লীগ বাংলাদেশে যদি কোনো একজন মানুষের উপরে রাগ হয়, তার নাম সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। 2 জন মানুষের উপরে রাগ হয়, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস। 3 জন মানুষের উপরে রাগ হয়, তারপরে ছাত্র জনতা ও মুক্তমুখ সব। আওয়ামী লীগও ভালো করে জানে যে সেনাবাহিনী প্রধান যদি ওয়াকারুজ্জামান ওই শেখ হাসিনাকে ওখান থেকে পালাতে বাধ্য না করতেন, তাহলে বাংলাদেশের এইরকম শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয় না, লাশের পরে লাশ পড়তো। আওয়ামী লীগ সেটাই চেয়েছিল, কিন্তু আওয়ামী লীগের সেই লাশের উপরে লাশ ফালাটাকে, বাংলাদেশের জনগণের এই লাশগুলোকে ফালাটাকে সেনাপ্রধান কোনোভাবে অ্যাপ্রিসিয়েট করেন নাই, অ্যাকসেপ্ট করেন নাই। বিধায়ী আজকের বাংলাদেশের স্বাধীনতার মুক্তি হয়েছে। আমি হয়তো 16 বছর টকশো করেছি, আলোচনা করেছি, গ্রাউন্ড তৈরি হয়েছে, কিন্তু আমার অবদান কি? আমি তো পারি নাই। সেনাবাহিনী ছাড়া এই বাংলাদেশের যে কোনো পরিবর্তন কেউ করতে পারবে না, এটা স্বাভাবিক। কোনোদিন শুনেছেন যে পুলিশ
আপনার বাংলাদেশের কিংবা রাষ্ট্রের সার্বভৌমত্বের দায়িত্ব নিয়ে কোনো একজন প্রধানকে, রাষ্ট্রপতিকে, প্রধানমন্ত্রীকে সরিয়েছে? সম্ভব না, এটা হয় না। এ কারণেই সেনাবাহিনীর প্রতি সফটও যেমন আমাদের থাকতে হয়, সার্বভৌমত্ব রক্ষায় তাদেরকেও আমাদের রাজনীতিবিদদের পিছনে বিভিন্ন কৌশলে কাজ করতে হয়। অতএব এটাকে কোনোভাবে আমাদের নেগেটিভ নেওয়ার কিচ্ছু নেই। যাকে তাকে দালাল বানিয়ে দিবেন না, যাকে তার নামে মিথ্যাচার করবেন না, বরং আমরা এগুলা যারা করি পিছন থেকে কেউ না কেউ আমাদের গুটি চালে, হয়তো আমরা অনুভব করি না, যেটা অত্যন্ত দুঃখজনক। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকের ইমামতির পিকচারটাই প্রমাণ করে। এখন অনেকের আবার দেখি চুলকানি শুরু হয়েছে, এটা আসল ইমামতি না, এটা নকল, এটা সাময়িক, এটা উনি দেখানোর জন্য করছে। আরে বাপরে বাপ, কোনটা দেখানোর জন্য কোনটা দেখানোর জন্য তোমার কাছে জিজ্ঞেস করবে নাকি? এই টাউটগিরির কারণেই বাংলাদেশের কোনো মানুষের সম্মান ইজ্জত রক্ষা হয় না। উনি নামাজ পড়িয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য, তুমি কিভাবে জানো যে তিনি আপনাকে দেখানোর জন্য করছে? তো দেখানোর জন্য তুমি করো। বাংলাদেশে দেখান ছাড়া রাজনীতি কেডা করেন বলেন? দেখান ছাড়া, স্বার্থ ছাড়া একজন রাজনীতিবিদের নাম বলেন যে স্বার্থ ছাড়া রাজনীতি করে? ফাইজলামির একটা সীমানা আছে। বাংলাদেশে স্বার্থ ছাড়া চাকরি করে কেউ আছে? স্বার্থ ছাড়া একজন কর্মচারী আছে? স্বার্থ ছাড়া একজন মালিক আছে? পৃথিবীর সমগ্র মানুষই যার যার স্বার্থ বিবেচনা করে, কিন্তু সেই স্বার্থবাজদের মধ্যেও নীতি নৈতিকতা আলা কিছু মানুষ থাকতে হয়, যাদের কারণে দেশটা সুন্দরভাবে এগিয়ে যায়। দেশকে শান্ত রাখা এমন আমাদের দায়িত্ব। এই যে দেখেন, দুদিন পর্যন্ত আমরা কত আরামে আছি, গুজব নাই, কিছু নাই। এই যে আরামটা, শুধু শুধু অশান্তি কেন তৈরি করেন? আমি ওই যে আপনাদের মনে আছে 5ই আগস্ট রাতে একদল লোক একদম মিছিল করে অস্থির করে ফেললেন, ভারতের বর্ডার থেকে মানুষ আসছে আমাদেরকে খুন করতে, শেষ শেষ, স্বাধীনতা শেষ। আমি আপনাদেরকে সেই গভীর রাতের লাইভটি যদি কেউ দেখে থাকেন, বলেছিলাম চুপ করে আরামে ঘুম যান। 16 বছরের একটা ঝঞ্ঝালে দেশ থেকে তাড়াতে হয়েছে, কিছু নিরবচ্ছন্ন ঘটনা ঘটতেই পারে, কিন্তু এই দেশে ওরা আর আসার মতো মুরাদ নেই, ওরা আসতে পারবে না, আসে নাই। আমি বলেছি সেনাপ্রধান যাবে না, থাকবে, এবং আজও বলছি লাইভে তার পূর্ণ মেয়াদ শেষ করবে। এবং আমার মনে হয় পরবর্তী সরকার যারা আসবে তার প্রতি যদি কৃতজ্ঞতা বোধ হয়, তাহলে তাকে আরো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে দেশে কিংবা বিদেশে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া উচিত বলে আমি মনে করি। সবাইকে দল বিবেচনায় মাপা কোনো অবস্থায় ঠিক করবেন না। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আমরা একজন ভালো সেনাপ্রধান পেয়েছি, যার কারণে 44 দিনের মাথায় তিনি আমাদের পাশে দাঁড়াতে পেয়েছে। 44 দিনের মাথায় যিনি নিজে এখন পর্যন্ত সেনাবাহিনীর সেই সময়ের প্রেক্ষাপটে দায়িত্ব বুঝে নিতে পারে নাই। 44 দিন কোনো টাইম? সেই 44 দিনের মাথায় জেনারেল ওয়াকারুজ্জামানের আমলই শেখ হাসিনাকে পরাস্ত করতে পেরেছি। অতএব এটা আমাদের ভাগ্য। আসুন সেনাপ্রধানের ভালো কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করে দেশের ভিতরে তাদেরকে ইনভলভ করি, সেনাবাহিনীকে ইনভলভ করি। একটা গ্যাঞ্জাম হলেই তো সেনাবাহিনী লাগে, কাউর শুরু হইলেই সেনাবাহিনী লাগে, তো বাহিনীকে শত্রু বানাচ্ছেন কেন? এটা কোন ধরনের অভ্যাস? সবকিছুতে সমালোচনা, এটা এক ধরনের মানসিক অস্থিরতা ছাড়া কোনো ভালো মানুষ এগুলা করে না। সবার পিছনে আমার লাগতে হবে, সবার বিরুদ্ধে আমার বলতে হবে আমি একমাত্র বাংলাদেশের সুফি সাধক। এটা হয় না। প্রিয় ভাইরা, আমার বক্তব্যগুলোর মধ্যে কোনো কাদা ছড়াছড়ি চাই না। আমি চাই একটি সুস্থ ধারার রাজনীতি, সুস্থ ধারার ন্যায়সঙ্গত কথা। সেটা আমার বিপক্ষের একজন ব্যক্তিও যদি আদর্শবান হয়, তার পক্ষে যাক না, সেটার জন্যই তো এই লড়াই করেছি। পরিশেষে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের উত্তর সমৃদ্ধি, তার এই ত্যাগ, আমি রমজানের মধ্যেও তার জন্য দোয়া করি। আল্লাহ তাকে দেশপ্রেমিক মানুষদের পক্ষে থাকার এবং নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করুক, এবং সকল ষড়যন্ত্র রুখে দেওয়ার যোগ্যতা দান করুক, এবং ধর্মীয় মূল্যবোধের মানুষের পাশে সব সময় তাকে কাজ করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাদের পছন্দ হয়েছে লাইভটি শেয়ার করবেন, ডাউনলোড করে পোস্ট করে মানুষকে জানিয়ে দিবেন। বিএনপি শেষ পর্যন্ত ঐক্যের পথে থাকতে পারল না, ঐক্যবদ্ধ জাতিকে ধারণ করতে পারল না, যেটা জিয়াউর রহমান খালেদা জিয়া ধারণ করেছিল, যে আসলেই বহুদলীয় গণতন্ত্র, সব দল মত। 71-এ কে কি করেছিল এটা বাদ, এটা তো বিচার হয়েছে 71 থেকে 73-এর মধ্যেই, 74-এ এটা সমাধান হয়ে গিয়েছে, সিমলা চুক্তির মধ্য দিয়ে এটার সমাপ্তি হয়েছে। অতএব যারাই বাংলাদেশকে স্বীকার করে নিয়েছে, যেহেতু বাংলাদেশকে আর পাকিস্তান বানানো যায় না, অতএব আমরা সবাই এক। জিয়াউর রহমান এটা করেছিলেন, এভাবে জাতিকে ঐক্যবদ্ধ করেছেন। কিন্তু
আওয়ামী লীগ পালানোর পর নতুন বাংলাদেশে বিএনপি সেই ঐক্য ধরে রাখতে পারল না। বিএনপি বিভাজনের রাজনীতির দিকেই হাঁটলো এবং আমি বিশ্বাস করি তারেক রহমানের হাত ধরেই বিএনপি আগামী 8-10 বছরের মধ্যে শেষ হয়ে যাবে। কারণ তারা ঐক্যের পথে থাকতে পারল না, তারা আওয়ামী রাজনীতি ধারণ করেছে, ভারতীয় ন্যারেটিভ ধারণ করেছে, ইন্ডিয়ান হেজিমনির পক্ষে দাঁড়িয়েছে। দর্শক, কথা বলছি 26শে মার্চ কেন্দ্রিক বিএনপির তৎপরতা উপলক্ষে। দেখেন, 26শে মার্চকে কেন্দ্র করে বা আমাদের মহান স্বাধীনতা ও জাতীয় দিবসকে কেন্দ্র করে তারেক রহমান গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন। তার বিবৃতির ভাষাটা ভালো ছিল, কিন্তু তারেক রহমানের বিবৃতির ভাষা ভালো থাকলেই হবে? মির্জা ফখরুল স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভায় রমনায় তিনি বলেছেন জামাত শিবিরের বিরুদ্ধে যে তারা নাকি বোঝাতে চায় যে 71-এ কিছু ঘটেই নাই, আবার তারা নাকি গণহত্যাকারী সহযোগী ছিল। এর মানে জিয়াউর রহমান, খালেদা জিয়ার মতো সেই সবাইকে ধারণ করতে মির্জা ফখরুল পারেনি। সেই বিভাজনের রাজনীতির বীজ জিয়ে রাখলেন। তারেক রহমান ভালো কথা বলেছেন, আমরা আসছি সেদিকে, কিন্তু তারেক রহমান কথা তো বিএনপি অন্য নেতারা মানছে না। এই 26শে মার্চ কেন্দ্রিক বিএনপির অনেক নেতা, সে আওয়ামী লীগ যেরকম জামাত শিবিরকে গালাগালি করতো, বিভাজনের রাজনীতি, স্বাধীনতার পক্ষে বিপক্ষে বাইনারি খেলতো, সেটা খেলছে। এমনকি অনেকে বলছে, এমনকি দেখেন সেই স্বাধীনতার পক্ষের বিপক্ষের খেলা, বিভাজনের রাজনীতি খেলছেই। বিএনপি আওয়ামী লীগের যে মৌলবাদ কার্ড, সেই খেলাও খেলছে। মাহবুবউদ্দিন খোকন বলেছে মৌলবাদীরা যেন ক্ষমতা আসতে না পারে, অথচ এইভাবে এই শব্দ কখনোই বিএনপি বলতো না, এটা আওয়ামী লীগ বলতো। সে আওয়ামী লীগের পরিভাষাগুলো, ভারতের পরিভাষাগুলো এখন বিএনপি নিয়ে এসেছে। বিএনপি নেতা হারুন, মুফাসসিরে কোরআন, পাপিয়া, তারপর মেজর হাফিজ, এরা কি বলেছিলেন প্রেস ক্লাবে একটা আলোচনা সভায়, মনে আছে না? যে স্বাধীনতা বিরোধীদের রাজনীতি করার অধিকার নাই, তাদের ঠাঁই হবে না এদেশে। এর মানে সেই বিভাজনের রাজনীতি, ঐক্যবদ্ধ বাংলাদেশকে ধারণ করতে বিএনপি ব্যর্থ, ঐক্যের পথে থাকতে পারল না। তো এই যে ভারতীয় ন্যারেটিভ গ্রহণ করেছে, এর মধ্য দিয়েই তারেক রহমান হাত ধরে বিএনপি শেষ হয়ে যাবে। তারেক রহমান নিজে এগুলোকে প্রশ্রয় দিচ্ছেন। তারেক রহমানের ইন্ধন ছাড়া এগুলো হতে পারে না। এখন দেখেন, এই কেন শেষ হয়ে যাবে বলছি, ধ্বংস হবে, শুধু জামাত শিবিরকে না, স্বাধীনতা বিরোধী এনসিপিকেও বলছে যে এনসিপিও নাকি 71-এ কিছু হয়নি, এরকম একটা ভাব দেওয়ার চেষ্টা করছে। এটা বিএনপি নেতারা বলছে, মির্জা ফখরুলের বক্তব্যের তাৎপর্য এটা। এখন এই এনসিপির ছেলেপানদের তখন দল ছিল না, রাজাকার বলে হাসিনাকে পালাতে হয়েছে, আর এদেরকে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে বিএনপি কত বছর থাকবে? মির্জা ফখরুল তো আগামী 8-10 বছর বাঁচবেন না, কিন্তু তারেক রহমান হয়তো বিএনপির ধ্বংস দেখে যাবেন। মির্জা ফখরুল এমনিতে অসুস্থ মানুষ, তারেক রহমানের বিবৃতিটা খারাপ না, কিন্তু এই বিবৃতির সাথে বিএনপির অন্য নেতাদের বক্তব্য যায় না। এর মানে এটা একটা প্রতারণা যে তারেক রহমান উপর ভালো কথা বলেন, কিন্তু অন্য নেতাদের মাধ্যমে বলেন উল্টোপাল্টা কথা। অন্য নেতারা বলেন ভারতীয় স্টাইলে কথা, আওয়ামী স্টাইলে, আর তারেক রহমান নিজে মাঝে মাঝে জিয়াউর রহমান, খালেদা জিয়ার স্টাইলে কথা বলার চেষ্টা করেন। এখন সুযোগ এসেছে বহুদলীয় গণতন্ত্রের পথ চলা নিশ্চিত করার, তারেক রহমান, এটা তো ভালো, কিন্তু সেই সুযোগ কাজে লাগাতে চাইলে অযাচিতভাবে, অযথা মুক্তিযুদ্ধের পক্ষের বিপক্ষের বিভাজন আপনার নেতারা কেন তৈরি করে? স্বাধীনতা বিরোধী, গণহত্যাকারী সহযোগী ট্যাগ কেন দেয়? এই উদ্ভট ট্যাগ, মিথ্যা ট্যাগ, এই ভারতীয় মিথ্যাচার কেন করে বাংলার মাটিতে, তাও নতুন বাংলাদেশে? যদি এই বহুদলীয় গণতন্ত্র পথ চলা নিশ্চিত করতে হবে, এটা যদি সঠিক মনের কথা হয়ে থাকে, তাহলে জিয়াউর রহমান, খালেদা জিয়ার আদর্শে ফিরে যেতে হবে, যেখানে রাজাকারদের জেনে শুনে বড় বড় পোস্ট পজিশন দিতে হবে, যেটা জিয়াউর রহমান করেছিলেন। রাজাকারকে রাজাকার বলা যাবে না, স্বাধীনতা বিরোধীকে স্বাধীনতা বিরোধী বলা যাবে না, তাকে এখন বাংলাদেশপন্থী বলতে হবে, কারণ সে এখন স্বাধীনতা বিরোধী নয়, সে এখন রাজাকারের অনুসারী নয়, সে এখন বাংলাদেশকে মেনে নিয়েছে। কেউ বাংলাদেশের একজন সিঙ্গেল মানুষ নাই। হ্যাঁ, অনেকের মনে প্রাণে এই ধরনের একটা ইচ্ছা আছে যে না, মনে হয় স্বাধীন না হলেই ভালো হতো, স্বাধীনতাটা সম্ভবত ঠিক হয়নি, এরকম দৃষ্টিভঙ্গির লোক 2-4 জন আছে, আমি জানি। কিন্তু থাকলেও তারা কেউ তৎপরতা চালায় না, বা তৎপরতা চালানো সম্ভব না, বা এরকম কোনো গ্রাউন্ড নেই যে না থাক, আমরা আবার দুই পাকিস্তান এক হয়ে যাই। অতএব এগুলোর কোনো ভ্যালু নাই। কেউ যদি মনে মনে চিন্তা করে থাকে, এগুলোর কোনো ভ্যালু নেই, এগুলো কিচ্ছু না। ফ্যাসিবাদের পতনের পর এখন সুযোগ এসেছে বাংলাদেশের সকল দেশপ্রেমিক রাজনৈতিক দল, সংগঠন, ব্যক্তি এবং জনগণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় বহুদলীয় গণতন্ত্রের পথ চলা নিশ্চিত করার। এটা ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান বলেছেন।
রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিবৃতিতে তারেক রহমান এই কথা বলেন। কিন্তু সেই সুযোগ বিএনপি অন্য নেতারা কাজে লাগাচ্ছে না, তারা ভারতের সুরে কথা বলছে, ভারতের ন্যারেটিভ এস্টাবলিশ করছে এই মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। তারেক রহমান সবাইকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে বলেন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আমাদের জাতীয় জীবনে নবীন সূর্যোদয়ের মধ্য দিয়ে একটি নতুন অধ্যায়ের সূচনা হয়। হাজার হাজার বছরের সংগ্রাম মুখর এ জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন বাংলাদেশের স্বাধীনতা। আজকের এই দিনে আমি দেশবাসী ও প্রবাসী বাংলাদেশি সহ সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তারেক রহমান বলেন, এই স্বাধীনতা দিবসে আনন্দের মুহূর্তের মধ্যে প্রথমেই যে কথা মনে পড়ে তা হলো এদেশের অগণিত দেশপ্রেমিক শহীদের আত্মদান। আমি এই মহান দিনে তাদের গভীর শ্রদ্ধা জানাই, যাদের অবিস্মরণীয় আত্মদানে অর্জিত হয়েছে দেশমাতৃকার মুক্তি। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বীর উত্তম সহ সকল জাতীয় নেতার স্মৃতির প্রতি আমি জানাই গভীর শ্রদ্ধা। ভাগ্য ভালো বিএনপির অন্য নেতাদের বললেন না, মানে স্বাধীনতা মানে আমি খুশি মাহমুদ চৌধুরী বলেছেন একবার যে স্বাধীনতা যুদ্ধ মানেই জিয়াউর রহমান, সবকিছু জিয়াউর রহমান। আওয়ামী লীগ যেরকম সবকিছু শেখ মুজিবময় করেছিল, তো বিএনপির একটা গোষ্ঠী আছে এবং আজকে বিভিন্ন জায়গায় বক্তব্য দেখেন সবকিছু মানে জিয়াউর রহমান। এখন এগুলো জনগণ মানবে না। এইসব চেষ্টা, এই ধরনের এই শেখ মুজিবের জায়গায় জিয়াউর রহমানকে পুজো করতে চাইলে বিএনপির ধ্বংস 10 বছর লাগবে না, আরো আগে হবে। সব জায়গায় জিয়াউর রহমানের ছবি কেউ মানবে না, ওই যুগ আর হবে না ভাই, ভুলে যান। খালেদা জিয়ার ছবি, ওই সব যুগ হবে না। শুধু যিনি প্রধানমন্ত্রী থাকবেন তিনি তাও ওই ছবির বিষয়টাও বাদ হয়ে যেতে পারে, এসব পূজা চলবে না। অথচ রিজভী শেখ মুজিবের ছবি সরানোতেই কষ্ট পায়, পরে আবার ক্ষমা চেয়েছিল। তিনি আবার বলেন, যাদের জীবন মরণ লড়াইয়ে 9 মাস আমরা বিজয় লাভ করেছি, সেই অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাদের অবদানের কথা জাতি কখনোই বিস্মৃত হবে না। আমি শ্রদ্ধা করে স্মরণ করছি যেসব মা বোনদের কথা, যারা মাতৃভূমির স্বাধীনতার জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন। স্বাধিকার আর স্বাধীনতা সংগ্রামের ধারাবাহিকতায় 71-এর মুক্তিযুদ্ধের রক্তস্নাত পথে বিশ্ব মানচিত্রে উদ্ভাসিত হয় আমাদের মানচিত্র। এদিনে দেশমাতৃকার শ্রেষ্ঠ সন্তান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশ স্বাধীনতা ঘোষণা করেছিলেন। তার ঐতিহাসিক ঘোষণা সেই মুহূর্তে দিশেহারা জাতি পেয়েছিল মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার অভয় মন্ত্র। একটি শোষণ বঞ্চনাহীন মানবিক সাম্যের উদাহরণ গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে দেশের মানুষ 71-এর মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছে। দুর্ভাগ্যক্রমে গণতন্ত্র বিনাশী শক্তির চক্রান্ত এখনো থেমে নেই। দেখেন, বাংলাদেশে যারা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দিয়েছিল বা মুক্তিযোদ্ধারাই কিন্তু সবচেয়ে বেশি ক্ষতি করেছে। যত চুরি, বাটপাড়ি, লুচ্চামি, ব্যাংক ডাকাতি সব করেছিল, কিন্তু 71-এ যারা মুক্তিযুদ্ধ করেছিল তারা। অস্বীকার করতে পারবেন না। এবং আওয়ামী লীগ ছিল মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল, আওয়ামী লীগের নেতৃত্বেই মুক্তিযুদ্ধ হয়েছে। এটা অস্বীকার করার চেষ্টা করলে আবার আর এক ফাজলামি। সে আওয়ামী লীগই দেশে ফেসিবাদ কায়েম করেছিল 2 বার, একবার বাকশাল আর একবার গণতন্ত্রের নামে ফেসিবাদ। এই জিনিসটাই থাকতে হবে যে মুক্তিযোদ্ধা মানেই সাধু, এইসব উল্টাপাল্টা কথা বলে লাভ নেই ভাই। যত আকাম, বাংলাদেশ সবচেয়ে বেশি আকাম করেছে মুক্তিযোদ্ধারা। 71 থেকে 74 ইতিহাস পড়েন, এমন কোন হীন আকাম নেই যে মুক্তিযোদ্ধারা না করেছে। বাংলাদেশ সবচেয়ে বড় মুক্তিযোদ্ধা তো কার্যত শেখ মুজিব। শেখ মুজিব কি করেছিল? বাকশালের মতো আকাম ঘটিয়েছিল। বারবার ফেসিবাদী, স্বৈরাচারী ও অবৈধ শক্তি আমাদের সে লক্ষ্য পূরণ করতে দেয়নি। দেশি বিদেশি চক্রান্তের ফলে আমাদের গণতন্ত্র অর্থনৈতিক অগ্রগতি হোঁচট খেয়েছে এবং স্বাধীনতার সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে। মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান চক্রান্তমূলক হত্যার পরে বেগম খালেদা জিয়ার সফল ও সার্থক নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারে ধারা সূচিত হলো গণতন্ত্রের শত্রুদের কারণে স্থায়ী মজবুত গণতান্ত্রিক কাঠামো তৈরি করা সম্ভব হবে না। যাই হোক দর্শক, এখানে তারেক রহমানের বিবৃতি ঠিক আছে, কিন্তু বিএনপি এই বিবৃতি ধারণ করে না, তারা বিভাজনের রাজনীতি করছে, তারা ঐক্যের পথে থাকতে পারলো না। আমরা আশা করিনি যে 5 আগস্ট পরবর্তী এই ফেসিবাদ মুক্ত নতুন স্বাধীনতা দিবসেও বিএনপি ভারতীয় ন্যারেটিভ বা বিভাজনের বাইনারি তৈরি করার বক্তব্য দিবে, স্বাধীনতার পক্ষে বিপক্ষে এরকম ভাগ করার বক্তব্য দিবে। বিএনপি সেই ঘটনা ঘটিয়ে দিয়েছে। তারেক রহমান এই বিবৃতি কার্যত ব্যর্থ। সমাধান একটাই, জিয়াউর রহমান আদর্শে ফিরে যাওয়া, কোনো বিভাজন চলবে না। তারেক রহমান তো মুক্তিযোদ্ধাই না, মির্জা ফখরুলও মুক্তিযোদ্ধা না, বরং রাজাকার পুত্র। জিয়াউর রহমান রণাঙ্গনের মুক্তিযোদ্ধা, স্বাধীনতার ঘোষক। খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা, আমরা স্বীকার করি। তারা জেনে বুঝে স্বাধীনতা বিরোধীদের সাথে জোট করেছেন, তাদেরকে প্রধানমন্ত্রী বানিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন। আর এখনকার বিএনপি নেতা তাদের চাইতে বেশি বুঝে। ফাজলামির একটা লিমিট থাকা দরকার। আমরা বিএনপির এই নব্য ভারতীয় দালালির তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি 26শে মার্চকে কেন্দ্র করে। আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস আজ চীনে গেলেন স্বাধীনতা দিবসে। কোইন্সিডেন্টালি তার এই সফরটা হচ্ছে স্বাধীনতা দিবসে তিনি চীনে গেছেন, এবং চীনে যাওয়া নিয়ে বলা বাহুল্য নানা রকম স্পেকুলেশন ভারতে তৈরি হয়েছে।
এটা নিয়ে কথা বলবো, তার চীনে যাওয়ার তাৎপর্য বা আমরা আসলে কী অর্জন করতে পারি এই বৈঠক থেকে, সফর থেকে, সেটা নিয়ে কথা বলবো। কিন্তু তার আগে একটা জিনিস একটু কথা বলে নেওয়া দরকার, যে ভারতের সাথে শীর্ষ পর্যায়ের বৈঠক, মানে স্পেসিফিকলি বললে জনাব মোদির সাথে ডক্টর ইউনূসের বৈঠক নিয়ে অনেক আলাপ চলছে। এর মধ্যে খুব সহসাই তারা দুজন একই সম্মেলনে যাচ্ছেন, বিমস্টেক সম্মেলন। এটা এপ্রিলের শুরুতে হবে ব্যাংককে, থাইল্যান্ডে। আমাদের প্রধান উপদেষ্টা চীন থেকে দেশে আসবেন, এসে উনি ওখানে আবার যাবেন এবং সেখানে গিয়ে তিনি জনাব মোদির সাথে একটা সাইড লাইনে দ্বিপাক্ষিক বৈঠক চেয়েছিলেন। সেটাও প্রত্যাখ্যাত হয়েছে বলে ভারতের বরাতে আমরা জানি, আমাদের দিক থেকে এখন এটা স্বীকার করা হয়নি। একটা প্রশ্ন আসতে পারে, এই প্রশ্নটা নিয়ে আসলে কথা বলতে চাই, সেটা হচ্ছে বারবার এই কারণে বলছি, অন্তত আরেকবার আমাদের প্রধান উপদেষ্টার দিক থেকে একটা মাল্টিল্যাটারাল সম্মেলনে জনাব মোদির সাথে বাইল্যাটারাল মিটিং চাওয়া হয়েছিল সাইডলাইনে। সেটা হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের যে বৈঠক, যেখানে জনাব বাইডেনের সাথে সাইডলাইন বৈঠক হয়েছিল, সেখানে মোদির সাথেও বৈঠক চাওয়া হয়েছিল বাংলাদেশের দিক থেকে, কিন্তু মোদি সেটাকে এড়িয়েছেন, তার সফরসূচিকে অ্যাকোমোডেট করতে পারছেন না এটার অজুহাত দেখিয়ে। আসলে তিনি দেখা করতে চাইলে সে সময় হতো, তিনি চাননি, তিনি সেটা ডেলিবারেটলি অ্যাভয়েড করেছেন, আবারও করলেন। বিমস্টেকেও দেখা হচ্ছে না, এরকম বলা যায়। এর মধ্যে আরেকটা নিউজ আমাদের সামনে আসলো, ভারতের দ্য হিন্দু। সেখানে দ্য হিন্দুকে আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলম বলেছেন, আমি একটু পড়ি, মানব জমিন এই রিপোর্ট থেকে একটা রিপোর্ট করেছে, সেটা হচ্ছে এরকম: বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস চীনের আগে ভারত সফর করতে চেয়েছিলেন বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম, তবে ঢাকার অনুরোধে সাড়া দেননি দিল্লি। তিনি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা চীন সফরের আগে ভারত সফর করতে চেয়েছিলেন, ভারত পক্ষ কোনো ইতিবাচক সাড়া দেননি। ডক্টর ইউনূস ভারতের সঙ্গে উষ্ণ দ্বিপাক্ষিক সম্পর্ক চান উল্লেখ করে শফিকুল আলম বলেন, আমরা আসলে আমাদের আগ্রহ দেখিয়েছি এবং আমরা গত বছরের ডিসেম্বরের প্রথম দিকেই ভারতীয় পক্ষকে প্রধান উপদেষ্টার ভারত সফরের জন্য ভারতকে অনুরোধ করেছি। চীন সফর চূড়ান্ত হওয়ার কয়েক সপ্তাহ আগে দিল্লিকে এ বিষয়ে অবহিত করা হয়, দুর্ভাগ্যবশত এতে কোনো ইতিবাচক সাড়া মেলেনি। আমরা তাহলে বুঝতে পারছি ঘটনাটা কি ঘটেছে। এখন এই যে বারবার দ্বিপাক্ষিক বৈঠক চাওয়া হয়েছে, একেবারে ভারত সফর করতে চেয়েছিলেন আমাদের প্রধান উপদেষ্টা, এছাড়া মাল্টিল্যাটারাল বৈঠকের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক চাওয়া হচ্ছে, অ্যাপারেন্টলি মনে হতে পারে যে আমাদের দিক থেকে আমরা অনেক দুর্বলতা দেখাচ্ছি কিনা, বিশেষ করে যখন প্রত্যাখ্যাত হচ্ছি। জাতিসংঘের সাধারণ পরিষদে যখন, যেখানে দুজনই গেছেন, সেখানে কিছুটা সময় করে আমাদের প্রধান উপদেষ্টার সাথে একটা সৌজন্য ধরনের বৈঠকও ভারত করেনি, এটা আমাদের মনে থাকার কথা। কিন্তু সেই সম্মেলনেই আমি যতদূর মনে করতে পারি চীনের যিনি পররাষ্ট্রমন্ত্রী, তার সাথে আমাদের প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছিল, অনেকের সাথেই হয়েছে, তার মধ্যে তার সাথেও হয়েছে। পরবর্তীতে বাংলাদেশ দ্বিপক্ষীয় সফরে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ভারত যেতে চেয়েছেন, সেটাকে তারা ডিক্লাইন করেছে এবং সর্বশেষ বিমস্টেকেও তারা অ্যাগ্রি করছে না। এখন ওই যে বললাম যে ক্রমাগত একটার পর একটা প্রত্যাখ্যানের পর আবারও চাওয়াটাকে আমরা কিভাবে দেখব? প্রথম কথা, আমরা চেয়ে কি খুব বেশি মেরুদণ্ডহীনতা দেখিয়েছি? আমি একটা কথা প্রায় বলি, সেটা হচ্ছে আমরা যারা ক্ষমতায় নেই, দায়িত্বে নেই, যারা বাইরে আছি, তারা অনেক কিছু বলতে পারি, পারলে ভারতের সাথে যুদ্ধ লাগিয়ে দিতেও আমরা অনেকে প্রস্তুত, আমরা যুদ্ধে নেমে যাব, ভারতের 7 সিস্টার্সকে আলাদা করে দিতে হবে, এই নানান আলাপ টালাপ আমাদের দেশের বিভিন্ন পরিস্থিতিতে লোকজন করছেন। কিন্তু কেউ যখন ক্ষমতায় থাকেন তাকে অনেক কিছু হিসাব করতে হয়। ভারতের সাথে আমাদের প্রচুর এনগেজমেন্ট ছিল, আছে এবং থাকবে। অন্তত আমরা দুজনের প্রতিবেশী, যেটা আমরা কেউ পাল্টাতে পারি না। সো এখানে জিওপলিটিক্যাল গুরুত্বপূর্ণ হিসাব আছে, এখানে ইন্টারন্যাশনাল পলিটিক্সের নানান ইকুয়েশনস আছে, সব কিছুকে একত্রে রেখে ভারতের সাথে এনগেজমেন্ট ইজ ইম্পর্ট্যান্ট, তবে সেটা সমমর্যাদার ভিত্তিতে। খেয়াল করি আমরা ডক্টর ইউনূসের মতো মানুষ, যিনি ভারতের সাথে শত্রুতা করছেন বলবো না, কিন্তু ভারতের সাথে তিনি মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে, শক্ত করে ভারতের চোখে চোখ রেখে কথা বলছেন, সেই ডক্টর ইউনূসও কিন্তু এই ধরনের একটা বৈঠক চেয়েছেন দ্বিপাক্ষিক, কারণ দুই পক্ষেরই উচিত তাদের দিক থেকে উত্তেজনা কমিয়ে আনা, ডিএসকালেট করা বলি আমরা যেটাকে, টেনশনের। কিন্তু সেটা ভারত করতে চাইছে না, এই বার্তা আসলে এখন অন্তত 3 বারের পর এটা খুব পরিষ্কার। সো ডক্টর ইউনূসের জায়গা থেকে তিনি আসলে এই চাওয়াগুলোর মাধ্যমে এটা প্রমাণ করতে পারলেন যে তার দিক থেকে অন্তত দ্বিপাক্ষিক সম্পর্ককে উন্নত করার চেষ্টা ছিল।
মানে যখন মানে কখনো যাতে এই অভিযোগ না আসে আমাদের উপরে যে আমরাই তাদের সাথে অনেক বেশি শত্রুতা করেছি, মানে ভারত আমাদের সাথে শত্রুতা করেছে। সব কিছু আসলে ভারতেরই চাওয়া উচিত ছিল যে একটা দ্বিপাক্ষিক বৈঠক হোক, কিন্তু সেটা না চেয়ে রাদার আমরা চাইলাম, সেখানেও শত্রুতা করে তারা এই ধরনের প্রত্যাখ্যান দেখিয়েছে। ভারতের মিডিয়াতেও যখন এই নিউজ গেল, দ্য হিন্দুতে জনগণও জানলো যে আমাদের দিক থেকে আমরা চেষ্টা করেছি এই টেনশনটা কমিয়ে আনার জন্য, কিন্তু সেটা ভারত অ্যাগ্রি করেনি। সো এই বিবেচনায় কয়েকবার চাওয়া, এটা নিয়ে 3 বার অন্তত হলো, এই চাওয়াটাকে আমি আসলে ভুল বলে মনে করি না। কেউ কেউ বলতে পারেন যে আমরা ভারতের সামনে অনেক বেশি নতজানু হয়ে পড়লাম কিনা। তবে আমি একটা জিনিস মনে করি, সর্বশেষ বিমস্টেকে যে সাইডলাইনে দ্বিপাক্ষিক বৈঠক চাওয়া হয়েছে, সেটা ডিক্লাইন করার পর থেকে আসলে বাংলাদেশের দিক থেকে আর একবারও মোদির সাথে ডক্টর ইউনূসের বৈঠক চাওয়া উচিত না, কোনোভাবেই না। দ্বিপাক্ষীয় বৈঠক তো বটেই, কোনো মাল্টিল্যাটারাল কোনো সম্মেলনে যদি তারা দুজনই যান, সেখানেও চাওয়া উচিত না। এবার ভারতের পালা, ভারতকে চাইতে হবে শীর্ষ কোনো বৈঠক আমাদের প্রধান উপদেষ্টার সাথে হবে কিনা। আমি ধারণা করি ভারত এটা আসলে চাইবে না, করবে না, কারণ তারা সিদ্ধান্ত নিয়েছে তারা এই সরকারকে তীব্রতম চাপে রাখবে। 2 শীর্ষ নেতা যদি বসেন, সেটা চাপটাকে, স্ট্রেসটাকে অনেকটাই রিলিজ করে দেয়। আমি আগে অনেক কথা বলেছি এটা নিয়ে, যে শুধুমাত্র এই সরকারের সাথে প্রবলেমের জায়গা না, মানে তাদের অভ্যন্তরীণ রাজনীতি আছে। বাংলাদেশে এই সরকার জঙ্গিবাদী মৌলবাদীদের সরকার, তারা বাংলাদেশে প্রচুর মৌলবাদী কর্মকাণ্ড করছে। বিশেষ করে পশ্চিমবঙ্গের যে বিধানসভা নির্বাচন আছে আগামী বছর 26 মার্চ এপ্রিলের দিকে, তার আগ পর্যন্ত তারা এই ধরনের রেটরিক চালিয়ে যাবে। এটা অন্যান্য রাজ্যেও তাদের যে রাজনীতি আছে সেটাকে হেল্প করবে। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা ধারণা করি, মানে ইতিহাসে সম্ভবত এই প্রথম ভারতের একজন প্রাইম মিনিস্টার দেখলেন হি ইজ ডোয়ার্ভড, মানে ডক্টর ইউনূসের সামনে তিনি অনেক ক্ষুদ্র, অনেক তুচ্ছ হয়ে গেছেন। মানে ভারতের প্রাইম মিনিস্টার বাই ডিফল্ট, এত বড় একটা দেশ, এত বড় অর্থনীতি, মিলিটারি সুপার পাওয়ার, যার নিউক্লিয়ার ওয়েপন আছে, অনেক কিছুই আছে, অনেক সমালোচনা আছে, আবার তাদের অনেক কিছুই আছে। তো যিনি ভারতের পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশটাকে যিনি নেতৃত্ব দেন, তার এমনি বাই ডিফল্ট একটা বিরাট ইমেজ থাকে। আমাদের তুলনামূলকভাবে অনেক ছোট, তুলনামূলকভাবে অনেক কম ক্ষমতাশালী একটা দেশের প্রধানমন্ত্রী বাই ডিফল্ট তার চেয়ে নিচে থাকবেন। কিন্তু ডক্টর ইউনূসের মতো ব্যক্তিত্ব থাকার কারণে জনাব মোদি তার ছায়ায় ঢাকা পড়ে যান। এটা সম্ভবত মোদি নিতে পারেন না ব্যক্তিগতভাবে নিতে পারেন না। এই কারণে বলছি, মোদিদের মতো মানুষ যারা আসলে গণতান্ত্রিক ব্যবস্থায় নির্বাচিত হয়ে আদতে ফ্যাসিস্ট এবং স্বৈরাচারী, যারা বিরাট শক্তিমান হিসাবে নিজকে পোট্রে করার চেষ্টা করেন জনগণের সামনে, সেই মানুষটা যখন একটা মাল্টিল্যাটারাল জায়গায় যাবেন এবং ডক্টর ইউনূসের সামনে তাকে ছোট বলে মনে হবে, সেই জিনিসটা তার ছায়ায় ঢাকা পড়ছেন, ওভারশ্যাডোড হচ্ছেন, এই জিনিসটা মোদি মেনে নিতে পারে না। প্লাস যেহেতু সরকারের পতন হয়েছে এবং সেই সরকারের পতনের পরপরই ডক্টর ইউনূস ক্ষমতায় এসেছেন, আমরা একটা কথা মনে রাখবো, শেখ হাসিনার কোনো পদক্ষেপ ভারতের এন্ডোর্সমেন্ট এবং পরামর্শ ছাড়া হয়েছে বলে আমরা মনে করি না। সুতরাং ডক্টর ইউনূসকে যে হয়রানিও করা হয়েছে, সেটার পেছনেও ভারতের সায় এবং হয়তো পরামর্শই ছিল। সুতরাং তাদের সাথে ব্যক্তিগত, ডক্টর ইউনূসের প্রতি তাদের ব্যক্তিগত ক্ষোভ, ক্রোধ, ঘৃণাও থাকার সম্ভাবনা আছে, কারণ তারা যেভাবে ডক্টর ইউনূসের সরকারকে সমস্যায় ফেলার চেষ্টা করছেন ভায়া ডিসইনফরমেশন, মানে আমি শুধুমাত্র ভারতের মিডিয়ার কথা বলছি না, তাদের সরকারের দিক থেকেও তারা যে আচরণগুলো করছেন। বটম লাইন হচ্ছে, আমরা চাই প্রথমত এই তথ্যগুলো যখন সামনে আসছে, অনেকেই এটাকে বলার চেষ্টা করবেন যে আমরা বা ডক্টর ইউনূস নতজানু হয়ে গেছেন কিনা। আমি এটা একেবারেই মনে করি না। উনি যা করেছেন সঠিক কাজ করেছেন। ডিপ্লোম্যাসিতে এটাই হয়, টাফ হওয়া, মাঝে মাঝে আবার কিছু সদিচ্ছার সাইন দেখানো। এখন আমার বক্তব্য হচ্ছে, এটা দেখানো যথেষ্টের বেশি হয়ে গেছে। আর একবারও ভারতকে এই ব্যাপারে বাংলাদেশের দিক থেকে এক্সপেক্ট করা কিছু নেই। এবার যদি আবার করি, এতবার পরেও, সেটা আলটিমেটলি আমাদের নতজানু অবস্থারই প্রকাশ করবে, এবং যত নতজানু হয়েছে আমরা দেখাবো ভারতকে, সেই জিনিসটা আসলে ভারত তার দিক থেকে তত শক্ত হয়ে যাবে। সুতরাং এটা আমাদের মাথায় রাখা দরকার আছে। নতজানু ক্রমাগত হতে থেকে আসলে আর লাভ হবে না, নতজানু সে যদি মনে করে ফেলেন। সো আমরা এবার চুপ থাকবো, ভারতকে আসতে হবে, জনাব নরেন্দ্র মোদীকে তার জায়গা থেকে আগ্রহ প্রকাশ করতে হবে। তিনি বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে বসবেন এবং তিনি এক্সিস্টিং যে স্ট্রেস, যে টেনশন আছে, সেগুলো ডিএসকালেট করবেন। 2 দেশেরই সংকট হচ্ছে, এবং বিশেষ করে ভারতের দিক থেকে তাদের নিজের নাক কেটে পরে যাত্রাভঙ্গ করা এক ধরনের কাজ আমরা অর্থনৈতিক ক্ষেত্রে দেখতে পাচ্ছি। এছাড়া সিকিউরিটি ইস্যু তো আছেই। এই যে চীনে যাচ্ছেন, চীনে যাওয়াটা ইন এনি কনসিডারেশন
ভারতের জন্য একটা স্ট্রেসের জায়গা, কারণ চীন চাইবে এই সময়ে বাংলাদেশের সাথে সম্পর্ক অনেক বেশি, প্রয়োজনের চাইতেও বেশি ডেভেলপ করতে পাকিস্তান সেই চেষ্টা করছে। এখন ভারত যদি মনে করে সেই ব্যাপারগুলো নিয়ে বাংলাদেশের সাথে কথা বলবে, তাহলে সম্পর্কটাকে ডিএসকালেট করতে হবে, টেনশনটাকে সম্পর্কটাকে নর্মাল জায়গায় এনে তারপর আলাপ করতে হবে। এবার ভারতের পালা। ধন্যবাদ প্রিয় দর্শকবৃন্দ, আমাদের ফুল ভিডিওটি দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, এতক্ষণ আপনারা যে ভিডিও ফুটেজ দেখতে পেয়েছেন, মানে আজকে যে ভিডিও ফুটেজ ছিল বাংলাদেশ সেনাপ্রধান এবং সেনাবাহিনী। তো বন্ধুরা, বেশ কয়েকদিন ধরে বাংলাদেশ সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে বাংলাদেশে চলতেছে নানান ধরনের আলোচনা এবং সমালোচনা। আজকের ভিডিওটি থেকে বুঝতে পারছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ ছিল, এবং আজকের ভিডিওটি নিয়ে আপনাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এমন নিত্য নতুন আপডেট খবর সবার আগে পেতে চাইলে এখনই আমাদের এই পিচ্চি সাকিব ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।